পালিত হচ্ছে শিক্ষা দিবস। 1962 সালে তৎকালীন সরকারের করা শিক্ষানীতির প্রতিবাদে আন্দোলন করতে গিয়ে বেশ কিছু ছাত্র মারা গিয়েছিলেন। তখন থেকে শিক্ষক এবং ছাত্র সংগঠনগুলো দিবসটি পালন করে আসছে। শিক্ষা নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করার একটা উপলক্ষ এই দিবসটি করে দিতে পারে। স্বাধীনতার পর বেশ কয়েকবার জাতীয় শিক্ষানীতি প্রণয়নের উদ্যোগ নেওয়া হলেও কোনোটি শেষ পর্যন্ত কার্যকর হয়নি। সবশেষ 2010 সালে এই সরকার একটি শিক্ষানীতি প্রণয়ন করেছিল। সেই জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে প্রাথমিক স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত শিক্ষকদের যথাযথ মর্যাদার বিষয়টি গুরুত্বপূর্ণ। 5 বছর আগে প্রণয়ন করা জাতীয় শিক্ষানীতিতে সব স্তরের শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো করার কথা বলা হলেও সরকার এখন পর্যন্ত সেটি করেনি। এ ব্যাপারে কোনো উদ্যোগও নেওয়া হয়নি। আলাদা বেতন কাঠামোর দাবিতে এখন দেশের সব সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করছেন। আজ এই শিক্ষা দিবসে দেশের শিক্ষা পরিস্থিতি কোন পর্যায়ে আছে এবং আমাদের দেশের শিক্ষা সংকট কোথায়, এসব নিয়ে কথা বলবো একাত্তর সংযোগে। এবং আজকে আমার সাথে যে অতিথিরা আলোচনায় আছেন, দর্শক পরিচয় করে দিচ্ছি। আমার সাথে আছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আছেন কমরেড খালিকুজ্জামান, সাধারণ সম্পাদক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। আছেন অধ্যাপক ডক্টর জিয়া রহমান, চেয়ারম্যান, ক্রিমিনোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আমাদের সাথে প্রসঙ্গক্রমে আরো হয়তো অনেকে সংযুক্ত হবেন, তখন পরিচয় করে দিব দর্শক তাদের সাথে। এবং চাইলে আপনারা আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন ফোন, SMS, ফেসবুক, টুইটার, স্কাইপ, যে কোনো মাধ্যমে পর্দায় যে নাম্বারগুলো রয়েছে। যেটি বলছিলাম, 1962 সালে এই দিনে পাকিস্তানি শোষণ এবং শিক্ষা সংকোচন নীতির প্রতিবাদে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছিলেন ওয়াজিউল্লাহ, গোলাম মোস্তফা, বাবুল সহ অনেকে, নাম না জানা অনেকে। এবং তাদের সম্মানে প্রতি বছর এই দিনকে পালন করা হয়। এবং মূলত আন্দোলনের সূচনা হয়েছিল সবার কাছে শিক্ষার, গণমুখী শিক্ষার প্রসার বা অবৈতনিক প্রাথমিক শিক্ষাক্ষেত্রে বৈষম্য, বঞ্চনা নিরসন এরই দাবিতে। এবং অবৈতনিক প্রাথমিক শিক্ষার দাবি প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আমি যদি বলি গণমুখী শিক্ষার প্রসার কতটুকু হয়েছে বা শিক্ষাক্ষেত্রে আসলে বৈষম্য, বঞ্চনা যেটির দাবিতে আপনারা আন্দোলন করছেন, সেটি আসলে কতটুকু দূর হয়েছে বা আসলে কোন পর্যায়ে আছে, কি বলবেন? ধন্যবাদ। আসলে আজকের এই দিবসটা শিক্ষা দিবস হিসেবে পালন করার ব্যাকগ্রাউন্ডটা তো কিছুটা বলেনি। আসলে যেখানে শুরুটা হয় আর কি, যে পূর্ব পাকিস্তান এবং তদানীন্তন পশ্চিম পাকিস্তান বিভিন্ন ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, সামরিক প্রশাসনের ক্ষেত্রে যখন বিরাট বৈষম্য দেখা দেয়, তো সেই একই জিনিস আবার শিক্ষা ক্ষেত্রেও দেখা দেয়। যেখানে 47-48 সালে এই পূর্ব পাকিস্তান, তদানীন্তন পূর্ব পাকিস্তানের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল 29,300 স্কুল কলেজ সব মিলিয়ে। এটা 55 সালে 54-55 সালে আসে দেখি 26,000। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছিল, শিক্ষিতের হার কমছিল। এর মধ্যে আবার আরেকটা ঘটনা ঘটে, শিক্ষা সংকোচন হিসেবে সেটাকে দেখা হয়েছিল যে ইংরেজিকে চাপিয়ে দেওয়া, অতিরিক্ত ইংরেজি চাপিয়ে দেওয়া এবং 3 ইয়ার্স ডিগ্রি কোর্স চালু করা কলেজ লেভেলে। এটা আসলে মূলত সূত্রপাত। এই আন্দোলনটা ইন্টারেস্টিং হচ্ছে, আমাদের অন্যান্য ছাত্র আন্দোলনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বা ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু হলেও এটা কিন্তু হয় কলেজ কেন্দ্রিক। শুরুতে ঢাকা কলেজ, ইডেন কলেজ, তুলারাম কলেজ, কলেজ কেন্দ্রিক, যেহেতু কলেজটা প্রথম আক্রান্ত হয় বলে মনে করা হয়। তো সেখান থেকে শুরু হয়। আর এর মধ্যে আসে ওই শরীফ কমিশনের রিপোর্ট। এবং এর মধ্যে দিয়ে অনেকে আরো আশঙ্কা করে এই যে ব্যবধান শিক্ষাক্ষেত্রে তদানীন্তন পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের মধ্যে এই যে শিক্ষা সংকোচনের ফলে এটার ব্যবধানটা আরো বাড়বে, সেটাই আসলে এই আন্দোলনকে বেগবান করেছিল। কিন্তু আমি যদি এখনকার পার্সপেক্টিভে চলে আসি এবং সেই গণমুখী শিক্ষার প্রসার আসলে কতটুকু হয়েছে বা বৈষম্য এত বছরে নিরসন করতে আমরা পেরেছি কিনা, পাকিস্তানের শিক্ষিতের হার যে ওই সময় যা ছিল এবং সেখান থেকে পাকিস্তান এখন পর্যন্ত যতটুকু কাটছে, সেই তুলনায় আমাদের অগ্রগতি অনেক ভালো। আমরা এখনো অবশ্যই আমাদের এখনো নিরক্ষর জনগোষ্ঠী রয়ে গেছে, কিন্তু পাকিস্তানের প্রসারের ক্ষেত্রে পাকিস্তানের একটু পরে হয়তো আমাদের শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি সাহেব বলবেন শিক্ষকদের বেতন ভাতা নিয়ে হয়তো পাকিস্তানের সাথে আমাদের বৈষম্য রয়ে গেছে, কিন্তু শিক্ষিতের হার
শিক্ষা প্রতিষ্ঠান বা এই আপনি মনে করছেন শিক্ষিতের হার বেড়ে গেছে, শিক্ষার প্রসার বেড়েছে যদি আমি কম্পেয়ার করি পাকিস্তানের সাথে। আমাদের সাথে এখন আলোচনায় যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর ফরিদউদ্দিন আহমেদ, সভাপতি শিক্ষক সমিতি ফেডারেশন এবং ডিন সামাজিক বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সম্ভবত ট্রাফিক জ্যামে পড়েছিলেন। যাই হোক, আমরা যেটি বলছিলাম শিক্ষা দিবস উপলক্ষে এবং যে আন্দোলন নিয়ে আসলে শিক্ষা দিবস আসলে শুরু হয়েছে, সেই আন্দোলন, সেই গণমুখী শিক্ষার প্রসার কতটুকু ঘটেছে বা শিক্ষাক্ষেত্রে বৈষম্য আসলে দূর হয়েছে কিনা। উনি বলছিলেন পাকিস্তানের তুলনায় আমাদের দেশে শিক্ষিতের হার অনেক বেড়েছে, কিন্তু যদি আমি বৈষম্য নিরসনের কথা বলি সেটি কি আসলে দূর হয়েছে? আসলে ওই তুলনায় হয়তো কিছুটা আমরা এখানে অগ্রগতি হয়েছে, কিন্তু প্রকৃত অর্থে কিন্তু দূর হয়নি। আমি বলবো যে সংখ্যাতাত্ত্বিক দিক থেকে অবশ্যই আমরা এগিয়ে আছি, কিন্তু গুণগত দিক থেকে আমরা কিন্তু খুব একটা এগিয়ে নাই, এবং এই দিকটার উপর নজর ওইভাবে যেভাবে দেওয়ার কথা ছিল আমরা দিতে পারিনি। আর আমি যেটা মনে করি যে শিক্ষায় যে বিনিয়োগ, এটা সর্বোত্তম বিনিয়োগ, সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ, ওই জায়গাটার মধ্যে আমরা বারবারই আমরা কিন্তু কার্পণ্যতা দেখাচ্ছি। আমরা ওই জায়গায় যেমন আমরা যদি দেখি যে সাম্প্রতিককালে আমাদের যে শিক্ষাক্ষেত্রে যে বিনিয়োগ, এই সরকার যখন প্রথম ক্ষমতায় আসে তখন ছিল বাজেটের শতকরা 15%, এটা কমতে কমতে এখন এসে দাঁড়িয়েছে গত বাজেটের 10%, এবং সব দেশে সব জায়গায় যেখানে বেড়ে যাচ্ছে ক্রমাগতভাবে, কিন্তু আমরা কিন্তু দিন দিন কমিয়ে দিচ্ছি। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে শিক্ষা যে সেক্টরটা, খাতটা পুরোটা একটু অবহেলার শিকার হয়ে যাচ্ছে। কেন হচ্ছে আমি জানি। অবহেলার শিকারের কারণে কি এখন শিক্ষাঙ্গনে অস্থিরতা বিরাজ করছে? তা তো বটে। শিক্ষাঙ্গনে মানে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত, মাধ্যমিক তার উচ্চ শিক্ষা, সব জায়গায় কিন্তু একটা এখন একটা অসন্তোষ বিরাজ করছে। কারণ শিক্ষক এবং শিক্ষা খাত যেটা, এটা কিন্তু যেরকম ভাবে প্রায়োরিটি বা প্রাধান্য পাওয়া উচিত পাচ্ছে না। সেই জন্য এখন বেতন ভাতার বৈষম্য, মর্যাদার বৈষম্য, অন্য যে কোনো খাত থেকে অথবা যে ক্যাডার থেকে শিক্ষা খাতে যে বৈষম্যটা, এটা খুব প্রকট, এবং এটা সবাইকে খুবই সংক্ষুব্ধ করে তুলেছে। এবং আমি মনে করি যে এই জায়গাটায় খুব কোনো সময় ক্ষেপণ না করে এখানে কিন্তু নজর দেওয়া উচিত, এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে। আমি আসবো আপনার কাছে, কমরেড খালিকুজ্জামান। ওনারা বলছেন যে আসলে যদিও শিক্ষিতের হার বেড়েছে, বিশেষ করে নারী শিক্ষার হার বেড়েছে, কিন্তু শিক্ষাক্ষেত্রে আসলে বৈষম্য অনেক বেশি বিরাজমান, এবং অবহেলার কারণেই আজকে দেশে সমগ্র শিক্ষা ক্ষেত্রে পরিস্থিতিতে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। আপনার কি মনে হয় যে আসলে পরিস্থিতি কি আসলে অবহেলার কারণে এই পর্যায়ে গেছে, নাকি অস্থিরতা বিরাজ করার পেছনে দায়ী কে বা কারা এ ধরনের পরিস্থিতি তৈরি করছে বলে আপনি মনে করেন? পরে আসি, কারণ আমাদের দেশে এখনো মাত্র 61% তারা স্বাক্ষর, আর বাকিরা নিরক্ষর। আজকে 2015 সাল, একবিংশ শতাব্দীর এই সময় এসে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি, সে কথা আমি পরে আসছি। ফলে আমাদের শিক্ষিতরা কি হারে বাড়ছে। এর আগে আমি একটু বলি, শিক্ষা নীতি এবং শিক্ষার যে উদ্দেশ্য, লক্ষ্য, এই ক্ষেত্রে ইংরেজ আমল, ব্রিটিশ আমল, পাকিস্তান আমল এবং বাংলাদেশ আমলে কতটুকু তার মধ্যে হেরফের হয়েছে বুঝতে পারবেন। ব্রিটিশ আমলে 11টা শিক্ষানীতি বলেন, প্রস্তাব বলেন, আমি সংক্ষেপে বলছি। 1792 সালে চার্লস গ্র্যান্টের শিক্ষা বিষয়ক সুপারিশমালা, আমি এগুলো ব্যাখ্যা করব না, শুধু বলে যাচ্ছি। 1835 সালে ম্যাকলে তার শিক্ষা বিষয়ক প্রতিবেদন, যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন তার মূল উদ্দেশ্যটা কি। 1838 সালে অ্যাডামসের শিক্ষা বিষয়ক জরিপ, 1854 সালে উডের ডেসপাস, 1882 সালে হান্টারের শিক্ষা কমিশন, 1890 সালে লর্ড কার্জনের শিক্ষা সুপারিশ, 1904 সালে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন, 1917 সালে স্যাডলার কমিশন, 1929 সালে হার্টিস কমিশন, 1934 সালে সাপ্রু কমিশন, 1944 সালে অ্যাকেট কমিশন। এই 11টা যে প্রস্তাবনা, আমি এটা ব্যাখ্যা যাব না। এটার মূল কথাটা আমরা পাবো ম্যাকলের কথায়। ম্যাকলে সাহেব কি বলছেন? বলছেন যে আমরা কিছু ইন্টারপ্রেটার তৈরি করব ভারতবর্ষের এই লোকরা এবং ইংরেজদের মধ্যে, যাতে কথা ভাব বিনিময় করা যায়। আর আমরা একটা গোষ্ঠী তৈরি করব যারা রক্তে এবং বর্ণে ভারতীয়, কিন্তু তারা ইংরেজদের রুচি, টেস্ট এবং ওপিনিয়ন, মরাল এগুলি ধারণ করবে। গোলামীর মানসিকতা নিয়ে তৈরি করবে। কেমন ইস্ট ইন্ডিয়া, আরেকটা অনেকের ধারণা আছে যে ইংরেজরা আমাদের ইংরেজি শিক্ষা দিতে চেয়েছিল, কথাটা ভুল। ইংরেজি ওরা শিক্ষা দিতে চায়নি। এই ক্ষেত্রে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক কর্মকর্তা বলেছিলেন, আমেরিকা ইংরেজি শিক্ষা দিয়ে আমরা ভুল করেছিলাম, ইংরেজি শিক্ষার ফলে আমেরিকা আমাদের হাতছাড়া হয়ে গেছে।
কিন্তু পরে এই যে উডের ডেসপাসের কথা আমি বলছিলাম, উনি বলছেন এসে ভারতবর্ষ থেকে কাঁচামাল ইংল্যান্ডে সরবরাহ করা এবং সেই দেশে উৎপন্ন শিল্পজাত পণ্য ভারতে বিক্রি ও বাজারজাত করার উদ্দেশ্যে শিক্ষানীতি চালু করা হয়েছে। এবং ভারতবর্ষের কিছু শিক্ষিত জন যারা রেনেসাঁ আন্দোলন শুরু করেছিলেন তাদের এবং কিছু এই ধরনের শিক্ষাবিদ তাদের উদ্যোগে ইংরেজি শিক্ষাটা হয়। এখন এই যে ইংরেজদের উদ্দেশ্যটা আমরা বুঝতে পারি, তারা তো এই দেশকে উপনিবেশ করে রেখেছিল এবং শরৎচন্দ্র বলছিলেন পরাজিতের জন্য এমনি শিক্ষার ব্যবস্থা বিজেতা কখনো করতে পারে, তার বিদ্যালয়ে তার শিক্ষার বৃদ্ধি কি নিজের সর্বনাশের জন্য তৈরি করিয়ে দেবে ইত্যাদি তার বিশদ বক্তব্য রাখছেন। এবার আসেন পাকিস্তান। ইংরেজ চলে যাওয়ার পাকিস্তান আমলে 6টা কমিশন এবং প্রস্তাবনা, এসব বলে দিই। 47 সালে 27 নভেম্বর থেকে 1 ডিসেম্বর করাচিতে পাকিস্তান শিক্ষা কনফারেন্স, এই শিক্ষা কনফারেন্সটা তৎকালীন যে শিক্ষামন্ত্রী ফজলুর রহমানের ইয়েতে হয়েছিল। 51 সালে দ্বিতীয় দফা শিক্ষা সম্মেলন হয়েছে। 52 সালে আকরাম খান নেতৃত্বে শিক্ষা পুনর্গঠন কমিটি, আর যেটা নিয়ে আমাদের এই আজকের যে শরীফ কমিশন সেটা 1959 সালে শরীফ কমিশন হয় এবং 59 সালে এটা ইয়ে হয় এবং 1966 সালে হামিদুর রহমান কমিশন হয় এবং 69 সালে নূর কমিশন হয়। আর শরীফ কমিশনের কেন এই আন্দোলনটা হলো? শরীফ কমিশনে বলা ছিল শিল্পে মূলধন বিনিয়োগ আমরা যেভাবে দেখি অনেকটা সেই নজরে শিক্ষা ব্যবস্থা অর্থ ব্যয়কে দেখার, অর্থাৎ উহাকে জাতীয় সম্পদ ইত্যাদি শিক্ষা সস্তায় পাওয়া সম্ভব নয়, বিশেষত বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং কৃষি ইত্যাদি তাহাদিওকে উপলব্ধি করিতে হইবে। অবৈতনিক শিক্ষার ধারণা বস্তুত অবাস্তব কল্পনা। তার মানে শিক্ষার বাণিজ্যিকীকরণের বিষয়টি চলে শিক্ষাটা পয়সা এবং 60% টাকা দিতে হবে শিক্ষার দিকে, আর 40% থাকে, 40% মধ্যে ম্যানেজিং কমিটি এবং সরকার 20-20 করে এই টাকাটা দিবে। আর এর সঙ্গে উদ্দেশ্য থাকবে ইসলামের নৈতিক আধ্যাত্মিক মূল্যবোধ এবং শিক্ষা ব্যবস্থার আদর্শ অনুপ্রেরণার বিষয় হবে। এটা হলো উদ্দেশ্য লক্ষ্য। আর এখানে 60% টাকা ছাত্ররা দেবে আর হচ্ছে এই 20% করে পরিচালনা কমিটি ইত্যাদি দেবে। এটা তো তখন যে আমরা আন্দোলন করছি, ওনারা হয়তো অনেকে আন্দোলনে থাকতে পারেন, স্বাভাবিক। সেটাতে ওই সময় আমরা বলছি যে যদি এইটা চালু হয় তাহলে এই দেশের গরিব মানুষের সন্তানরা পড়াশোনা করতে পারবে না। সাথে একযোগ করি, সেই শরীফ কমিশনের রিপোর্ট 2005 সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়ন করছিল যে 60% টাকা ছাত্ররা দিতে হবে। শরীফ, এটা আপনার থেকে শুনে মনে হচ্ছে এই যেটা 27-এর ক নাকি ধারা ছাত্র আন্দোলন করার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওইটাকে বিলুপ্ত করেন। 2005 সালে এই জামাত বিএনপি সরকারের আমলে যখন এটার ইয়ে করা এক মিনিটে বলি, ওনারা বলতে সুবিধা হবে। বাংলাদেশে আসি, ওনারা ব্যাখ্যা করবেন। বাংলাদেশে যেখানে ওখানে 6টা ক্ষুদা কমিশন হয়েছে 74-এ, কাজী জাফরের একটা শিক্ষা প্রস্তাবনা ছিল, মজিদ খানের একটা শিক্ষা কমিশন ছিল, শামসুল হক কমিটি 97, মিয়া কমিশন, জাতীয় শিক্ষানীতি 2010, এই হলো 6টা। এখন এইগুলির সঙ্গে আমি যদি ডিটেলস আলোচনা করি তাহলে দেখব যে উদ্দেশ্য, লক্ষ্য এবং এখানকার নীতি এবং পদ্ধতিগতভাবে খুব বেশি মৌলিক পার্থক্য দেখানো যাবে না। এটা যদি পরে সময় পাই আমি বলবো। শিক্ষা কমিশনটা বোধহয় একটু ডিফারেন্ট, একটু বলবো সেটা, কারণ ভূমিকায় যে কথা, একটু ওনার কথাটা একটু বলে দিই। কুদরতি খোদা কমিশনের চমৎকার কথা আছে ভূমিকায়, যেমন শিক্ষার মাধ্যমে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা বোধ শিক্ষার্থীর চিত্তে জাগ্রত বিকশিত করে তুলতে হবে, বাস্তব জীবনে যাতে সম্যক প্রতিফলন ঘটে, সকল নাগরিকের মেধা প্রবণতা অনুযায়ী শিক্ষা লাভের সুযোগ সুবিধার সমতা বিধান প্রতিভা সদ্ব্যবহার করতে হবে। যা তা কিন্তু দেখেন তারপর কি বলছে, আমি ডক্টর জি আপনার কাছে জানতে চাচ্ছি, আমাদের তাহলে এতগুলো কমিশন গেছে, এতগুলো কমিশনে, এবং যেটি বললেন ডক্টর মিজানুর রহমান যে সেই সময় শিক্ষা মানে শরীফ কমিশনের শিক্ষা ব্যবস্থা এখন পর্যন্ত শিক্ষানীতি আমাদের এখানে এখনো বাস্তবায়নের মৌলিক পরিবর্তন কি আসলে হয়নি, যার জন্য এখন পর্যন্ত আমাদের ওই কমিশনের একটা ধারার কথা বলছি, এবং যে ধারার জন্য কিছু শিক্ষার বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে অভিযোগ উঠছে বা আপনারা শিক্ষকদের মর্যাদার প্রসঙ্গ তুলছেন, আসলে সমস্যাটি কোথায় বা সংকট আদৌ? ধন্যবাদ। আসলে এই আলোচনাগুলো অলরেডি 4-3 জনে করে ফেলেছেন। আমি যেহেতু সমাজ বিজ্ঞানের একজন ছাত্র, যদি একটাকে থিওরাইজ করতে যাই তাহলে আপনি দেখবেন যেগুলোর সাথে একটা মৌলিকভাবে একটা মিল আছে। কারণ খলিকুজ্জামান সাহেব যেটা বলেছেন তার মধ্যেই, যেমন ওই যে ম্যাকলে যে কথাটি বলেছেন যে উই মাস্ট ডু আওয়ার বেস্ট টু ফর্ম এ ক্লাস who might be the interpreters between us and the millions of people we govern. A class of persons, blood and brain in taste, but taste and color in nature, but English in taste, opinion and intellect. That is the gist. এখন এই যে ম্যাকলে যখন এখানে আমাদের এখানে যখন এই
এটা চালু করতে চাইলো, এটা যে আমরা যে কথাটা থিওরাইজ করি যে আপনি যদি বাংলাদেশের 200 বছরের যে শাসন, এই যে শাসনের মানসিকতাটা এই টিকল ডাউন প্রসেসে প্রত্যেকটি অপ্রেসিভ গভর্নমেন্টের মধ্যে কিন্তু এটা থেকেছে। এবং দুঃখজনকভাবে আমাদের এই দেশে দীর্ঘদিন মিলিটারি শাসন ছিল। আপনি যদি লক্ষ্য করেন ওই যে শরীফ কমিশন, সেটা কিন্তু একটা মিলিটারি 1958-এ আইয়ুব খানের আমলে হয়েছে। সবচেয়ে মানে আমি বলছি যে কুখ্যাত যে শিক্ষানীতিগুলো তার মধ্যে একটি হচ্ছে ডক্টর জিয়া এখন গণতান্ত্রিক সরকার রয়েছে, কিন্তু সেই পরিস্থিতিতে আপনারা আন্দোলন করছেন। আমি আসছি তো এই আমি খুব সংক্ষেপেই বলছি। সো ওই যে কমিশনের মধ্যে যদি আপনি বলেন তাহলে ওই একটি হচ্ছে শরীফ কমিশন এবং মজিদ খানের শিক্ষা নীতি, এই দুটো কিন্তু সবচেয়ে কুখ্যাত শিক্ষানীতি হিসেবে স্বীকৃত। মানে দুটি কিন্তু আপনি দেখবেন দুটি মিলিটারি শাসনের সময়। অর্থাৎ আমরা যে সোশিওলজিতে যেটা বলার চেষ্টা করি যে কলোনি এবং মিলিটারি শাসন এই দুটো একটা সমার্থক। দুর্ভাগ্যক্রমে